আমার বাবা একজন গ্রামের খেটে খাওয়া নেহাত গরিব মানুষ। সেই ঘরে আমি জন্মেছি। সেই ছোটোবেলা থেকেই বাবা অনেক পরিশ্রম করে আয় রোজগার করে আমাকে লেখাপড়া শিখে আজ এত বড়। তারপরে আমি যখন বিবাহযোগ্য হলাম, বাবা দেখে শুনে বেশ ভালো একটা পরিবারে মনে হলো আমাকে বিয়ে দিল। কিন্তু স্বামীর সংসারে গিয়ে দেখি আমার স্বামী অকর্মা। কিন্তু অকর্মা কেন? আর তার সাথে আমার বাবা কি করে বিয়ে দিল? কিন্তু আমার শ্বশুর ওদিকে সরকারি চাকরি করত। সে বৃদ্ধ হয়ে গেছে, এখন রিটায়ার্ড। পেনশনের টাকায় সে কোনো রকম চলে যায়। বৃদ্ধ শ্বশুর শাশুড়ি আর আমার স্বামী, তাদের একটাই ছেলে। তারপরে স্বামীর কাছে আমি যখন নিজের শখের কোনো কিছু চাইতাম, আমার স্বামী আমাকে ওটা দিতে পারতো না। মরদ হতো না নিজের ক্ষমতায় বউকে কোনো কিছু শখের পূরণ করা। আমার খুব কষ্ট হতো। 1 টাকার জিনিস হোক, তবুও যদি আমার স্বামী নিজের ইনকামের টাকায় আমাকে দেয়, সেটাতে আমি খুশি। কিন্তু আমার স্বামী কেন অকর্মা? এই কথা যখন বিয়ের 2-3 মাস অতিবাহিত হয়ে গেল, আমার শ্বশুরের কাছে আমি প্রশ্ন করলাম, বাবা তো বলুন তো, আমার স্বামী কেন অকর্মা? আর আপনি এই অকর্মা ছেলেকে কেন আমার সাথে বিয়ে দিলেন? একটা মেয়ের জীবন নিয়ে সিনেমিনে খেলতে পারেন না আপনারা? তখন আমার শ্বশুর বলল, শোনো বৌমা, আমি এখনও অতটা বুড়ো হয়ে যাইনি। যতদিন আমার শ্রবণ শক্তি বা দাব্বল আছে, আমার ছেলেকে আমি দেখে যাব। তুমি চিন্তা করো না, তোমার লাগবে কি? তখন আমি বললাম, দেখেন বাবা, আপনি আমার শ্বশুর। আমার স্বামী থাকতে যদি আমার নিজের প্রয়োজনীয় জিনিসটা আপনার কাছে চাই, তাহলে কি মানায় বলুন? প্রত্যেক মেয়েই তার ইচ্ছে থাকে যে তার স্বামীর কাছে তার শখের জিনিসটা চাওয়া। আমি আমার স্বামীর কাছে যদি বলি আমার এটা লাগবে, সে আবার আপনার কাছ থেকে চেয়ে নেবে, তারপরে আমাকে দেবে। ব্যাপারটা কি ভালো দেখায়? সে বিবাহ করছে, এখন তার নিজের স্বাধীনতার উপর সে চলবে। তা নয় আপনি আপনার ছেলেকে লাই দিয়ে দিয়ে এতদিন অকর্মা রাখছেন। আমি জানি না আপনার ছেলেকে এখন কী করবেন। আপনি তাকে ইনকাম করতে বলেন, টাকা পয়সা দেন, সে একটা ব্যবসা দাঁড় করুক। এক পর্যায়ে 2 পর্যায়ে আমার স্বামী প্রবাসে চলে যায়। 1 বছর সংসার করার পরে তবুও দেশে সে কোনো কিছু করলো না। আর বলে, এতদিন আমি রাজার হালে চলছি, এখন যদি আমি কোনো কর্ম বা কোনো কিছু করতে যাই, আমার ভীষণ লজ্জা লাগবে। তখন আমি চিন্তা করলাম, আসলে একে দিয়ে দেশে কিছু করা হবে না। আমি বিদেশ যাওয়ার কথাটা বলেছি। আমার স্বামী বিদেশ চলে গেল। যাওয়ার পরে বেশ মাঝে মধ্যে সে আমার কাছে রাত্রে ফোন করত। এ কথা সে কথা বেশ ভালোই বলতো, খোঁজ খবর নিত। কিন্তু ওই আলগা মুখে বইয়ের সাথে কি আর ওইভাবে ভালো আচার আচরণ পাওয়া যায়? এটা প্রত্যেকটা মেয়ের বেলায়। আর আমার জীবন আমি ভাবতেও পারিনি যে আমার স্বামী প্রবাসী যাবে। কারণ আমার ইচ্ছে আমি 2 মুঠো ভাত কম খাবো, তবুও আমার স্বামীকে নিয়ে অন্তত রাত্রে একটু আরাম করে ঘুমাবো। তা নয়, প্রত্যেকটা আসলে বাবারই এরকম উচিত তার ছেলেকে বিয়ের আগে মানুষ করা। এটা আমার কথা। কারণ বিয়ের পরে যদি ওই ছেলেকে কর্মস্থানে পাঠান, তাহলে ও নিজে কর্ম শিখবে আর কর্ম করবে, তখন কি আর সময় থাকে? যেমনটা ঘটেছিল আমার স্বামীর বেলায়। তারপরে ভাগ্যিস আমার স্বামী প্রবাসে গিয়ে তার বন্ধুর সাথে বেশ মিলেকুশে কাজকাম পাইলো, কাজকাম করতে লাগলো। তারপরে আস্তে আস্তে সে ভালো একটা অ্যামাউন্ট দেশে পাঠাতে লাগলো। যা হোক, তখন কোনো রকম একটু বুঝতে পারলাম। কিন্তু আমি একটা যুবতী মেয়ে, মাত্র 1 বছর সংসার করলাম। এই সময় আমার প্রতিনিয়ত স্বামীকে কাছে রেখে সংসার করতে হবে। তা নয়, স্বামী আমার প্রবাসে চলে গেল। তাছাড়া আমিও দেখতে শুনতে একটু মোটাসোটা হুষ্টপুষ্ট ছিলাম। চিন্তা করলাম, স্বামী যদি 5-10 বছর বিদেশ করে, সেই সময় যদি আমি আরও মোটা হয়ে যাব বা আমার বয়স হয়ে যাবে, তখন যদি সন্তান ধারণ ক্ষমতা হারিয়ে ফেলি, কত রকম চিন্তা। কারণ প্রত্যেক মেয়ে তো চায় সন্তান জন্ম দিয়ে মা হতে। হয়তো সেই শখটা আমার মধ্যেও আছে। তারপরে যখন আমার স্বামীর যাওয়া 3 বছর পূর্ণ হলো, স্বামীকে আমি হঠাৎ করে একদিন ফোন করে বললাম, দেখো আমি আর পেরে উঠছি না, তুমি একটাবার বাড়িতে ঘুরে যাও।
বলে না না, অনেক টাকা পয়সা খরচ করে আসছি, অন্তত প্রথমবারে ওই আসার টাকাটা উঠবে, দ্বিতীয়বার আসলে আমার লাভ হবে। আমি বললাম ঠিক আছে, তুমি যা ভালো হয় তা করো। তারপরে হঠাৎ একদিন আমি শুয়ে আছি গভীর রাত্রে, আমার শাশুড়ি ভীষণ অসুস্থ। সে রাত্রে সন্ধ্যা রাত্রে ঘুমাইলে সকাল অবধি তার আর কোনো হোশ থাকে না, খুঁজেও পাওয়া যায় না। আর আমার শ্বশুর কত হবে, 65-70 এরকম বয়স হবে, বৃদ্ধর নেয়। কিন্তু সে এখনও সরকারি চাকরি করতো, তো মানে সে এখনও তার মধ্যে থেকে একটা স্মার্ট ভাব বা সেভাবে চলাফেরা তার মধ্যে থেকে হারায়নি, আধুনিকতা তার মধ্যে রয়েই গেছে। হঠাৎ মাঝরাত্রে শ্বশুর আমার দরজায় এসে নক করলো। নক করে বলছে, আমি তখন ঘুম ভেঙে গেছি। বললাম কে? বলছে বৌমা একটু দরজাটা খোলো তো। আমি ভাবলাম বৃদ্ধ শাশুড়ি ওদিকে অসুস্থ, না জানি কিছু হলো মনে হয়। তাড়াহুড়ো করে গায়ে কিছু ছিল না, দরজাটা খুলে বললাম কী হয়েছে বাবা? বলছে না তেমন কিছু হয় নাই, বড্ড অসুস্থ লাগছে আমার, অনেক টেনশন হচ্ছে, আমার সাথে কথা বলার মতো এই মুহূর্তে কোনো মানুষ এই বাড়িতে নেই, একটা মাত্র ছেলে তাও প্রবাসে গেল, তুমি আমার পুত্রবধূ, এখন যদি একটু তোমার পাশে আমি বসতাম, তোমার সাথে দুদণ্ড কথা বললে হয়তো আমার মনটা ভালো লাগতো। আমি বললাম তাই বলে এই মাঝ দুপুর রাত্রে? বলে হ্যাঁ, আমি অনেক সময় ধরে এপাশ ওপাশ ফিরে শুচ্ছিলাম, কত ঘুমানোর চেষ্টা করছিলাম কিন্তু ঘুম আসতেছে না। আমার শৈশবের কথা মনে পড়ে অনেক টেনশন হচ্ছে, ভীষণ খারাপ লাগছে, ভিতরটা অনেক অস্থির হয়ে আসছে। তাই ভাবলাম তুমি একটা শিক্ষিত মেয়ে, তোমার কাছে বসে দুটো ভালো কথা শুনলে হয়তো আমার মনটা ভালো হয়ে যাবে। তাই এখন রাত কটা বাজে সে খেয়াল না করে তোমার দরজার সামনে এসে দাঁড়িয়েছে বৌমা। আমি বললাম তাহলে ভিতরে আসুন, সমস্যা নেই, আপনি বসুন, আমি একটু ফ্রেশ হয়ে আসি। আমি শ্বশুরকে বসিয়ে রেখে আমি বাথরুমে গিয়ে একটু ঘুম থেকে উঠছি, তো একটু ফ্রেশ হয়ে ঠিকঠাক হয়ে এসে তার সামনে পরিপাটিভাবে বসলাম। বললাম যে এখন বলুন কি হয়েছে আপনার, আপনার কী কথা মনে পড়ছে? তখন আমার শ্বশুর বলল, বৌমা আমি তোমাকে নিয়ে ভাবতে ভাবতেই এতটা অস্থির। আমি বললাম কেন? আপনি আমাকে নিয়ে এতটা ভাবছেন কেন, প্রবলেমটা কি? আমি তো ভালোই আছি। তখন বলছে না না, হে কথা তুমি মুখে বলছো, এটা তোমার অন্তরের কথা নয় বৌমা। আমি বলি কি, আমার মনে হয় ভুল হয়েছে আমার ছেলের সাথে তোমাকে বিয়ে দিয়ে, কারণ তুমি এখন একটা যুবতী মেয়ে। এই মুহূর্তে প্রতিনিয়ত দরকার তোমার স্বামী তোমার কাছে থাকা, কিন্তু আমার ছেলেকে আমি আসলে টাকা পয়সার অভাব বুঝতে দিইনি, তো একটা ছেলে বলে অনেক আদর করে করে অকর্মায় রয়ে বানিয়ে রাখছি। আজকে বিয়ের পরে এখন আমি বুঝতে পারছি ওকে আসলে আমি ভুল পথে মানুষ করছি। যদি ওকে আমি কোনো কিছু শিক্ষা দিতাম, কোনো হাতের কর্ম শেখাইতাম বা কোনো চাকরি বাকরির কাজে লাগাইতাম, তা কথা হতো। এই যে এত গভীর রাত্রে আমি তোমার কাছে আসছি এই জন্য, ছেলেটা আমার প্রবাসে থাকে। তুমি বিয়ের পরে মাত্র একটা বছর সংসার করছো, বিয়ের সংসার তুমি ঠিকমতো অনুভবই করতে পারলে না, কতটা কষ্ট তোমার মনে, কিন্তু অথচ তুমি অনেক ধৈর্যবান, তাই অনেক কষ্ট থাকলেও তুমি বুঝতে দিচ্ছ না। আসলে আমিও এটার পক্ষবাদী না বৌমা। তাছাড়া তোমার শাশুড়িও বেশ দীর্ঘদিন ধরেই গুরুতর অসুস্থ। আমার মনের মধ্যে কিছু বলতে চাইলেও তাকে বলতে পারি না, কারণ আমি নিজের বেলাটাই অনুভব করে তোমার কথা আমার মনে হলো, যেমনটা কষ্ট আমার লাগতেছে। হ্যাঁ, আমি তখন হেসে দিয়ে বললাম, আপনি আমার শ্বশুর, আপনি বৃদ্ধ নেয়, আপনাদের আবার এই বয়সে হঠাৎ শাশুড়িকে কী প্রয়োজন, আর তাকে কি এমন বলতে মন চাইছে যে এতটা মন খারাপ লাগছে? কি বইছে কি আপনার মনের মধ্যে? এখনও আপনার মনের মধ্যে থেকে দেখছি এই রোমান্টিকতা আধুনিকতা শেষ হয়ে যায়নি বাবা। তখন আমার শ্বশুর বলল, বৌমা
তুমি তো আসলে একটা জ্ঞানী মেয়ে, শিক্ষিত মেয়ে, তোমাকে আমি বোঝাইতে পারবো। দেখো, তোমার শাশুড়িকে ছাড়া আমি কখনো একটা রাতও ঘুমাইনি। তোমার শাশুড়ি যখন তার মায়ের বাড়িতে যেত, আমিও ওখান থেকেই অফিস করতাম। ছুটতে ছুটতে তোমার শাশুড়ির পিছি আমার শ্বশুরবাড়ি যেয়ে আমি উঠতাম। তোমার শাশুড়ি বেশ তার মায়ের বাড়িতে যে কটা দিন থাকতো, আমিও সেখানে ওই কটা দিনই থাকতাম। একদম তোমার শাশুড়িকে ছাড়া আমি থাকতে পারতাম না। কিন্তু আমার ছেলের কথা চিন্তা করছি, দেখো, তাকে আজকে আমি মানুষের মতো মানুষ না বানাই কতটা যে ভুল করছি, যার কারণে আজকে তোমার মতো নতুন বউকে ফেলে, সুন্দরী একটা যুবতী বউকে ফেলে সে প্রবাসে সময় কাটাচ্ছে। আহারে, আমার ছেলেটারও কষ্ট হচ্ছে, এদিকে তুমিও ধীরে ধীরে কষ্ট পাচ্ছ। এটা আমি আমার জায়গায় থেকে উপলব্ধি করতে পারছি বৌমা। এই জন্য ভাবলাম, যদিও আমি তোমার শ্বশুর, আমি খুব ফ্রি মনের মানুষ, ফ্রি ওয়েতে তোমার সাথে একটু শেয়ার করে আসি। আচ্ছা বৌমা, এক কাপ যদি চা খাওয়াতে আমার মনটা আরও ভালো হয়ে যেত। তখন আমি বললাম, ঠিক আছে বাবা, আমি বুঝতে পারছি, আপনি বসুন, আমি চা করে নিয়ে আসি। শ্বশুর অপেক্ষা করতে থাকলো। আমি রান্নাঘরে গিয়ে একটু উনুন জ্বালিয়ে চা করে নিয়ে আসলাম। স্বামীও এক কাপ খেয়ে নিলাম। আর তার এই আধুনিকতা, এই রোমান্টিকতা কথা তার মুখ থেকে শুনতে আমার ভীষণ ভালো লাগছে। কারণ সে এত সুন্দর তার শৈশবের কথা মানে আমাকে সাজিয়ে গুজিয়ে শোনাচ্ছে, কেমন যেন রূপকথার গল্প মনে হচ্ছে। খুব ভালো রাখতে লাগলো। তারপরে হঠাৎ করে আমি বললাম, দেখেন বাবা, আপনি এত মাঝ দুপুর রাত্রে আসছেন, আপনার মনের মধ্যে যা উদয় হয়েছে আপনি তাই করলেন। কিন্তু আমার স্বামীকে মানে ফাঁকে রেখে আমি কতটা কষ্টে আছি এটা আমি জানি। এটা যে আপনি বুঝতে পারছেন না, এই জন্য আপনাকে অনেক ধন্যবাদ। কিছু করার তো আর নেই। আমি অসহায় একটা মেয়ে, কি করব বলুন? শুনেছি যাদের স্বামীরা প্রবাসে যায় সে সমস্ত মেয়েরা নাকি অনেক ভুলভাল কাজ করে বসে, হয়তো দেবরের সাথে, তাহলে বন্ধুদের সাথে, নাহলে পাড়া মহল্লা আত্মীয়দের সাথে এটা না একটা কিছু ঘটে যায়। কিন্তু আমি গরিব ঘরে জন্মেছি বাবা। আমার বাবা মা অনেক কষ্ট করে আমাকে সুশিক্ষায় শিক্ষিত বানিয়েছে। তারপরে আপনার ছেলের সঙ্গে আমার বিয়ে হয়েছে। আমার বাবা মা আমাকে এমন আদব কায়দা শেখায়নি যেটা হয়তো আমি বিলাসিতা করব বা স্বামীর অভাবে নিজের যৌবন তাড়নায় একটা ভুলভাল কাজ করে বসবো, এমন কিছু আমার বাবা মা আমাকে শিক্ষা দেয়নি। তাছাড়া অনেক কষ্টের মধ্যে হাসি বটে, তবে কী করার আছে বলুন তো? আপনার ছেলেকে বাড়িতে আসতে বলুন, তা না হলে আমি এভাবেই আপনার মতোই, যেহেতু আপনি আমার কষ্টটা বুঝতে পারছেন। তখন শ্বশুর হেসে দিয়ে বলল, বৌমা, কী করে যে তোমাকে বলি, কতটা দিন যে তোমার শাশুড়িকে আমি একই জায়গায় পাই না। আমার মনে পড়ে না শেষ কবে তার সাথে আমার শেষ সাক্ষাৎ হয়েছে। আমার মনে চাইলেও আমার জীবনটা আমি এভাবেই চালিয়ে নিচ্ছি। অনেক ধৈর্য আর ভিতরে এতটুকু আধুনিকতা, রোমান্টিকতা ছিল বিধায় হয়তো আমি বেঁচে আছি। কারণ তোমার শাশুড়ি সেই শৈশব থেকে প্রায় অসুস্থ, আস্তে আস্তে যেন সে নিস্তেজ হয়ে যাচ্ছে, গুরুতর অসুস্থ হয়ে যাচ্ছে। তাতে আমি সেবা যত্ন করবো, সে আমার আর সেবা যত্ন করবে? যাক, সেসব কথা। আমি বলি কি, তুমিও তো অনেক কষ্টের মধ্যেই আছো। যদি কখনো কোনো অসুবিধা হয় বা প্রয়োজন মনে করো, আমাকে স্মরণ করো। যখনই ডাকবে আমি তোমার কাছে ছুটে চলে আসবো বৌমা, কারণ আমি তোমার কষ্টটা বুঝতে পারি। তখন কথাটা আমার কাছে যেন কেমন রহস্যজনক লাগলো। আমি বললাম, বাবা, আমি আপনার ছেলের বউ, আপনার পুত্রবধূ। আপনি এই সমস্ত কী বলছেন? আমি বুঝলাম না তো ঠিক। তখন শ্বশুর হেসে দিয়ে বলল, বৌমা, ও তুমি বুঝবে না, মানুষের ভালো করতে নেই, একটু আমার উপকার হতো আর আমি বলি কি দেখতে তোমারও ভালো লাগতো। এই যে
এই মাঝ দুপুর রাত্রে আমার কথায় কথায় খারাপ লাগছিল, বড্ড চেষ্টা করো ঘুম চোখে আনতে পারছিলাম না দেখে তোমার কাছে উঠে আসলাম গল্প করার জন্য। এই যে সময়টুকু দুজনেরই একটু ভালোভাবে কেটে গেল। আমি বলি কি, এভাবেই যদি কখনো তোমার খারাপ লাগে, তোমার মনটা আমি এসে ভালো করে দিতাম। তুমি কি কথাটা অন্যভাবে নিয়েছো নিজের মধ্যে? আমি তখন হেসে দিয়ে বললাম, ও হো, না বাবা, আমি অন্যভাবে নেবে কেন? আমি ওসব কিছু মনে করিনি। আমার যদি কখনো ভালো না লাগে, আমি আপনার ছেলের সঙ্গে ফোন করে কথা বলে সময় কাটিয়ে দিই। কিন্তু আপনি যখন আজ বলছেন, ঠিক আছে, আমি আপনাকে যখন মনে পড়বে ডাক দিব। যা হোক, পুরো 1-1.5 ঘন্টা শ্বশুরের সাথে এইভাবে পেটাল পেরে তারপরে শ্বশুর তার রুমে চলে গেল। কিন্তু আমি তখন চিন্তা করলাম একলা শুয়ে শুয়ে, আসলে তো আমি একটা যুবতী মেয়ে, 1 বছর মাত্র সংসার করলাম। প্রত্যেকটা মেয়েরই বিয়ের পরে স্বামীর কথা বারবার মনে পড়ে। স্বামী যদি ফাঁকে থাকে কি করব? যদিও কষ্ট হতো, কোলবালিশটা বুকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়তাম। কিছু তো আর করার ছিল না। হঠাৎ একদিন ভীষণ ইচ্ছা করছিল যে স্বামীকে কাছে হলে একটু ভালো লাগতো, কিন্তু কিছু করার ছিল না। হঠাৎ সেই রাত দুপুরে আবারও আমার শ্বশুর দরজায় নক করল। আমি ডুসফুস করে মেক্সি পরা অবস্থায় ছিলাম। অমনি উঠে গিয়ে দরজা খুলে দিয়ে বললাম, আসুন আসুন, ভিতরে আসুন। শ্বশুর বলল, বৌমা, তুমি এখনো জেগে আছো, ঘুমাওনি? আমি বললাম, না বাবা, আজকে আমি ঘুমাইনি। ভীষণ কষ্ট হচ্ছিল, আপনার ছেলের কথা বারবার মনে পড়ছিল তো, এই জন্য ঘুমায়নি। কিন্তু কি করব বলুন তো, বাবা মায়ের বাড়িতে গেলেও ভালো লাগে না, কিন্তু আপনার এখানে আসলেও খুব একটা ভালো সময় যাচ্ছে না। কিন্তু কি করি, আপনার ছেলেকে আসার কথা বললেও সে বাড়িতে আসে না। সে 5টা বছর নাকি থেকেই আসবে। আমার আর কিচ্ছু ভাল লাগে না, কি করবো বলুন তো। শ্বশুর তখন আমাকে ঝাপটে বুকে আঁকড়ে ধরে বলল, বৌমা, অমন করে না, একটু ধৈর্য ধারণ করো, দেখবে আমার ছেলে চলে আসলেই সব ঠিক হয়ে যাবে। তুমি আমার মেয়ের মতো। এ বলে সে যখন তার বুকে জড়িয়ে ধরে আমাকে কপালে চুমা দিয়ে আদর করতে লাগলো, ভালোবাসতে লাগলো নিজের মেয়ে মনে করে, তখন আমার ভীষণ ভালো লাগতে লাগলো। কতদিন কেউ আমাকে এভাবে বুকে আলগে করে জড়িয়ে ধরে ভালোবাসে না। এভাবেই যখন সে 5টা মিনিট আমাকে ভালোবাসতে লাগলো, তখন আমার ভিতরটা কেমন যেন একটু অন্যরকম অনুভব হতে লাগলো। তারপরে আমি শ্বশুরের বুক থেকে ছুটে ফাঁকে বসলাম। শ্বশুরকে বললাম, বাবা আপনি বসুন। তারপর শ্বশুর বসল। শ্বশুর বলল, কি কি এমন খারাপ লাগতেছে? কি প্রয়োজন তোমার বলো তো, আমি সেটা দেখছি। আমি বললাম, আপনি এটা বুঝবেন না, আর আমি কি করে বলবো আপনাকে? আপনি আমার শ্বশুর না, যে আমার কেন খারাপ লাগছে আপনি এটা বোঝেন না? আপনার ছেলেকে অকর্মা একটা গরু বানিয়ে তারপরে এতদিন রাখছেন, আমার সাথে বিয়ে দিয়েছেন, এখন শেষ বয়সে এসে প্রবাসে পাঠিয়ে দিলেন। এখন আমার এই কষ্টের ভাগ কে নেবে শুনি? তখন শ্বশুর বলল, অতটা ঘাবড়ে যেও না বোম, তুমি যদি চাও আমি তো বলছি তোমাকে সার্বিক বিষয়ে সাহায্য করব, কেন বোঝো না তুমি? আমি তখন বললাম, কি এমন সাহায্য করবেন শুনি? আপনি কী পারেন? আপনি তো বৃদ্ধ হয়ে গেছেন। তখন শ্বশুর বলল, একটাবার তুমি আমাকে পরীক্ষা করে দেখো। আমি তখন লজ্জায় মুখটা ওদিকে ফিরে বললাম, আপনি জানতো মাঝরাত্রে আমার সাথে আসছেন নকশা করতে? এ কথা শুনতেই যেন শ্বশুর বলল, আমার কথা পরে তোমার মনে পড়বে, আমি চলে গেলাম বৌমা আমার রুমে। এ বলে শ্বশুর চলে গেল। চিন্তা করলাম কি করি, সে আমাকে কি বোঝাইতে চাইছে? এক যায় দু যায়, তার কথা আমি ঠিক বুঝেও বুঝি না, কিন্তু এতটাই নিজের ভিতরে বিরক্ত আর খারাপ লাগতো যে না বলেও আর পারছি না। হঠাৎ করে একদিন আমি কলের উপরে স্নান করতেছিলাম, ঠিক দুপুরবেলা। আমার শ্বশুরমশাই বারান্দায় বসেছিল চেয়ার পেতে। হঠাৎ করে তার চোখে আমার চোখ পড়ে যায়।
আমাদের গোসলখানার সামনেরটাই বাড়ির মধ্যে কোনো বেড়া ছিল না। ওই সময় কোনো লোকজনও থাকে না, বাড়িতে লোকজনের সদস্য কম, তো শুধু গেটটা লাগানো। শ্বশুরকে বললাম, বাবা আপনি একটু ভিতরে গিয়ে বসুন, আর তা না হলে বাইরে যান, আমি স্নান করছি দেখছেন না। বলছে, তাতে সমস্যা কি, আমার ওদিকে নজর নেই বৌমা, তুমি তোমার মতো স্নান করে এসো। তুমি সে বেড়ার মতো ওখানে বসে রইল। যা হোক, আমি কোনো রকম গা দেখে স্নান করে ঘরে চলে আসলাম। সব কিছু ভেজা কাপড় চেঞ্জ করে একটু সাজুগুজু করে তার সামনে গিয়ে বললাম, আপনি আজকে এখানে বসছেন কেন? বলছে, তোমাকে দেখার জন্য। কতদিন কোনো রূপবতী মেয়েকে আমি দেখি না, আজকে তোমাকে দেখে খুব ভালো লাগলো বৌমা। তাছাড়া তোমার সততা ধৈর্যর তারিফ করতে হয়, অনেক ধৈর্যবান মেয়ে তুমি। আমি অনেক খুশি। জানো বৌমা, তোমার শাশুড়িও ঠিক তার যুবক বয়সে নতুন বউকালে এরকমই ছিল, দেখতে প্রায় তোমার মতোই, এইরকম হুষ্টপুষ্ট আর সহজ সরল, রোমান্টিকতা শিক্ষিতও বটে ছিল। আমি বললাম, তাই নাকি? তার মানে পুত্রবধূ হিসাবে আপনি আমাকে খুব পছন্দ করছেন, তাই না বাবা? তখন শ্বশুর বলল, হ্যাঁ কেন করবো না, আমার ছেলের পছন্দ আছে। তাছাড়া আমার দোষ আমি নিজেই মেনে নিচ্ছি। আমি তোমার কাছে দারুণ অপরাধী বৌমা, কারণ আমার ছেলেকে আমি কেন মানুষের মতো মানুষ করলাম না। আজকে আমার দোষেই তো তোমার স্বামীকে তুমি দূরে রেখে বাড়িতে একলা পড়ে আসছো। কি করে যে তোমার এই ঋণ আমি শোধ করি বৌমা? আমি বললাম, আপনি এক নিমেষে চাইলে পারেন, দেখামো ছাড়েন তো। আমার কথা শুনে না শ্বশুর ঘাবড়ে গেল। বলছে, তাই নাকি? তোমাকে তো আর ভীষণ ভালো লাগে জানো বৌমা, তোমার আর আমার মধ্যে অনেক মিল আছে। তবে ইচ্ছে করতেছে তোমাকে নিয়ে কাল শুক্রবার একটু ঘুরতে যাব। আমি বললাম, শুধু ঘুরতে নিয়ে গেলেই হবে? আমাকে কোনো কিছু কিনে কাটে দেবেন না? ও, শুক্রবারে মার্কেট বন্ধ থাকে বিদায় শুক্রবারে নিয়ে যাওয়ার সুযোগ করছেন না? আমি শুক্রবারে আপনার সাথে কোথাও যাব না। আমাকে যখন মার্কেট খোলা থাকবে মার্কেটে নিয়ে যেয়ে ভরপুর মার্কেট করে দিতে হবে। আমি কার কাছে যাবো শুনি? আপনার ছেলে তো বাড়িতে থাকে না, আমার অনেক কিছুর প্রয়োজন। আপনি বোঝেন না? আপনি তো এখন আমার গার্জেন। তখন শ্বশুর বলল, ঠিক আছে বৌমা, আগামীকাল আপাতত তোমাকে বেড়ায় নিয়ে আসি, আর এমনি দিনে তোমাকে মার্কেটে নিয়ে যায় ব্যাংক থেকে টাকা উঠায় তোমার জন্য ভরপুর মার্কেট করে দেব, তোমার হাতে টাকা ধরিয়ে দেব, তোমার যা প্রয়োজন তা কিনে নিও। আমি শ্বশুর, আমি কী করে তোমার প্রয়োজনীয় গোপন বা অগোপন কত কিছু মেয়ে ছেলেদের প্রয়োজন নাই, সেটা আমি কি করে কিনবো? তুমি নিজেরটা নিজেই মার্কেটিং করবা। তখন আমি বললাম, ঠিক আছে, কবে নিয়ে যাবেন শুনি? বললো, কালকে তো শুক্রবার, কালকে ঘুরে আসি, শনি রবিবারে না হয় যাওয়া যাবে। শনিবারে তো ব্যাংক বন্ধ থাকে, রবিবারে গেলে মনে হয় ভালো হয়। এই বলে শ্বশুরের সাথে শুক্রবারে বিকালে একটু বাইরে নদীর পাড় দিয়ে বাইরে এদিক সেদিক একটু ঘোরাফেরা করে আসলাম। কতদিন বাইরেও যাওয়া হয় না। তাছাড়া আমার মনটা খুব ভালো হয়ে গেল বাইরে শ্বশুরের সাথে ঘুরতে। আর সে এখনও অতটাও বৃদ্ধ ন্যায় হয়নি, তার মধ্যে বেশ রোমান্টিকতা ভাব আছে। তার স্মার্ট চলাফেরা, শিক্ষিত মানুষ তো, তাছাড়া সরকারি জব করতো, অফিসিয়াল একটা গেট আপ তার মধ্যে থেকে এখন পর্যন্ত শেষ হয়ে যায়নি। আর তার হাত ধরে এই জন্য আমার ঘুরতে খুব ভালো লাগে। যা হোক, পরের রবিবারে তার সাথে আমি ঠিকই মার্কেটে গেলাম। তারপরে সে আমাকে ব্যাংক থেকে টাকা ওঠায়া এক বান্ডিল টাকা হাতে ধরিয়ে দিল। বলল, বৌমা, তোমার যা কিছু লাগে তুমি আজকে তোমার প্রয়োজনীয় মার্কেট কিনে করে নাও। তারপরে আমি আমার যাবতীয় যা কিছু লিস্ট করেছিল সমস্ত কিছু কিনে নিয়ে আসলাম। আমার প্রয়োজনীয় গোপন বা যা কিছু ছিল সব প্রয়োজন কিনে নিয়ে আসার পরে বাড়িতে আসলাম। শ্বশুরের জন্য একটা পাঞ্জাবি পায়জামা কিনলাম, আর শাশুড়ির জন্য একটা শাড়ি আর কিছু কাপড় চোপড়। তারপরে বাড়িতে আসার পরে শ্বশুর আমাকে বলল, দেখো বউ, সবই তো করলে, সবই তো দিলাম, কিন্তু একটা জিনিস তোমার আমি পূরণ করতে পারলাম না। আমি বললাম, বাবা সেটা আবার কি? বলছে, দেখো, আমার ছেলেটা প্রবাসে পড়ে আছে,
এর জন্য আমিই দায়ী। আর তাছাড়া তুমি একটা যুবতী বউ, এই বাড়িতে অনেক কষ্ট এবং ধৈর্য ধারণ করে পড়ে আসো। আমি তো বুঝি বউ, স্বামী বিদেশ থাকলে মেয়েদের কতটা কষ্ট হয়, কিন্তু আমার সাহায্য কি আর তুমি নেবে? আমি বললাম, দেখুন বাবা, আপনি আমার শ্বশুর মানে আমার বাবার মতো, আর আপনার ছেলের বউ মানে আমি আপনার মেয়ের মতো। কথাবার্তা সেভাবে বলবেন না। আপনাকে আমি বলছি, কিছু মনে করবেন না। আমি আপনার পুত্রবধূ, আপনি আমাকে মেয়ের চোখে দেখবেন। আমি শত কষ্ট হলেও কি আমি আপনার ঘর থেকে বাইরে যে কোনো বদনাম রুটে নিয়ে আসছি? কারোর সাথে কোনো অকারণ ঘটিয়েছি? আমার বাবা মা আমাকে এই সমস্ত শেখায়নি। আর আমি আশেপাশের আমার বোনদেরও বলছি, দেখো বোনরা, তোমাদের স্বামীরা যদি কখনো তোমাদের বিয়ের পরে তোমাদের দেখে বিদেশ যায়, তোমরাও আমার মতো এভাবে ধৈর্য ধারণ করবে, খুব কঠোর হবে, কাউকে কোনো পাত্তাই দেবে না, পরকালের হিসাব করবে। কোনো অশ্লীলতা, কারোর সাথে কোনো ফায়সা ইয়ার্কি ফাজলন্ত বা যৌবনের তাড়নায় কারোর সাথে অশ্লীল মেলামেশায়, এই সমস্ত কাজ থেকে তোমরা বিরত থাকবে। কারণ একমাত্র তোমার অধিকার তোমার স্বামীরই আছে, তাছাড়া কারণ নেই। আর তুমি যদি এই কষ্টটুকু সহ্য করতে নাই পারবে, তাহলে কখনো তোমার স্বামীকে প্রবাসে পাঠিও না। প্রয়োজনে দুমুঠ ভাত কম খাবে, একবেলা কম খাবে, তবুও নিজের শত্রুর থেকেও বজায় রাখবে। এটা হচ্ছে আমার বোনদের জন্য আমার পক্ষ থেকে এই কথাটা আমি সাজেস্ট করি। আর আমি নিজেও খুব সতর্কর সাথে, কারণ আমার শ্বশুর যতই রোমান্টিকতা বা শিক্ষিত মানুষ হোক, সে কিন্তু মুহূর্তে মুহূর্তে ক্ষণে ক্ষণে আমার দুর্বল পয়েন্টে সে এসে হানা দিয়েছে বা আমার কাছে অফার করছে। আমি বুঝেও তাকে কোনো পাত্তা দেইনি, কারণ সে আমার বাবার মতো। আমি তাকে বাবার মতো শ্রদ্ধা সম্মান করি, সেভাবেই খেদমত করি। আর আশা করি তাকেও বুঝিয়ে দিয়েছি সে আমাকে মেয়ের মতোই সম্মান করবে, স্নেহ করবে, ভালোবাসবে। যা হোক বন্ধুরা, তারপরে আমার স্বামী ঠিক 5 বছর যখন পূর্ণ হলো, বাড়িতে চলে আসলো। তাকে আমি একবারে আটকে দিলাম, বললাম যে আর তোমাকে বিদেশ যেতে হবে না, আমি এক বটু কম খাবো, তবু তোমাকে আমার কাছ থেকে আর ছাড়ছি না। এই বলে আমার স্বামীকে আর বিদেশ যেতে দিলাম না। তার পাঠানো জমানো টাকা ব্যাংকে পড়ে আছে, আর শ্বশুর বলে কয়ে আরও কিছু টাকা পয়সা নিয়ে শহরে একটা ব্যবসা দাঁড় করে দিলাম। যা হোক, আমার স্বামীর উপার্জনের টাকায় বেশ ভালো চলতে লাগলো। আর স্বামী প্রবাস থেকে বাড়িতে আসার পরে 1 বছরের মাথায় আমি আবার মা হলাম নতুন করে। মানে এটা যেন আমার একটা স্বপ্ন ছিল। যা হোক, তারপরে স্বামীকে নিয়ে খুব সুন্দরভাবে দাম্পত্য জীবন কাটতে লাগলো, খুব ভালোভাবে। আর আবার শ্বশুরকেও শিখিয়ে দিলাম, বুঝিয়ে দিলাম যে আমি কতটা সৎ এবং কঠোর। আমি সৎ এবং নিষ্ঠার কাছে এক পাও নিজের কোনো কিছুকে নড়চড় করতে পারবো না। যা হোক বন্ধুরা, আমার এই গল্পটি আজ এ পর্যন্তই ছিল। তো এই গল্পটি শুনে অবশ্যই তোমরা কিছু বুঝতে পারছো, কিছু শিখতে পারছো, ন্যায় এবং নীতির কাছে অটল থাকবে। তাহলে কখনো ভবিষ্যতে তোমার কোনো অসুবিধাতে পড়তে হবে না। তো যদি এই গল্পটি শুনে তোমাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, ভিডিওতে একটা লাইক দেওয়া, শেয়ার করে তোমার কাছের মানুষকে দেখা বা শোনার সুযোগ করে দাও। আর হ্যাঁ বন্ধুরা, প্রতিনিয়ত ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই চ্যানেলের দর্শক হয়ে যাও। আজ এ পর্যন্তই, বাই বাই।